আমন্ত্রণ নিউজ ভিউজ 24 আপনাদের সাথে আছি আমি জিএম মুস্তাফিজুল আলম। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ এবং তার নেপথ্যের কথা নিয়ে আমাদের এই নিয়মিত আয়োজনে আজ আমরা কথা বলবো দেশের বন্যা পরিস্থিতি নিয়ে। দর্শক, আপনারা জানেন দেশের উত্তর পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। সেই ক্ষেত্রে প্রবল বর্ষণ আর উত্তেজনার উজানের ঢলে বন্যা দেখা দিয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি জেলায়। তিস্তা নদীর পানি বাড়ায় রংপুর, লালমনিরহাটে পানি ঢুকে পড়েছে নিচু এলাকায়। দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। পানিবন্দী হয়ে পড়েছেন সিলেটের ফেঞ্চুগঞ্জ সহ মৌলভীবাজারের বেশ কয়েকটি উপজেলার কয়েক হাজার পরিবার। এতে চরম ভোগান্তিতে রয়েছেন তারা। বন্ধ ঘোষণা করা হয়েছে ৩ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশে তো এই সময় মৌসুমী বায়ু সক্রিয় থাকে, যার ফলে বৃষ্টিপাত মাঝে মাঝে হচ্ছে, যার ফলে যেটা সিলেট এলাকার যে বিপদসীমার উপরে অবস্থান করছিল সেটা আপনার এখনো আছে। গত 30শে জুন থেকে ব্রহ্মপুত্র যমুনার প্রায় সবকটা পয়েন্টের পানি বৃদ্ধি অব্যাহত আছে। তো এখন বৃষ্টিপাতের যে পূর্বাভাস আমরা উজানে দেখতে পাচ্ছি, তাতে আমাদের মনে হচ্ছে আগামী 5 দিন পর্যন্ত হয়তো ব্রহ্মপুত্র যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। দর্শক, এই বিষয়ে আমরা সরাসরি জানবো রংপুর এবং সিলেট থেকে। রংপুরের গঙ্গাছড়া এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল ইসলাম নিশাত এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন মাইদুল ইসলাম রাসেল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রথমেই রংপুরে যেতে চাই নিশাতের কাছে। আপনি তো সারাদিন আজকে বিভিন্ন এলাকা দেখেছেন, বন্যা পরিস্থিতির কি অবস্থা? আমি আপনাকে যেটা বলতে চাই যে সকালবেলা যে পূর্বাভাস দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল যে তিস্তার পানি 5 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো পরিস্থিতি কি এখন? মুস্তাফিজ, আমি সকাল থেকেই গঙ্গাচড়া রয়েছি। আমি যেখানে রয়েছি সেটি হলো গঙ্গাচড়া আলম বিদ্যুৎ ইউনিয়ন, এবং এই ইউনিয়নটি কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় প্রতিবার বন্যার সময়। তো এখন আমি রয়েছি পাইকান হাজিপাড়া গ্রামে। তো এই পাইকান হাজিপাড়া সহ এখানকার প্রায় 5 থেকে 7টি গ্রাম আমি সকাল থেকে কিন্তু ঘুরে দেখেছি। তো গত 2 দিন থেকে আপনাকে জানিয়ে রেখে যে প্রায় 10 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু তিস্তার পানি প্রবাহিত হচ্ছিল। আজকে বিকেলের পর থেকে সেই পানি বিপদসীমার নিচে নেমে যায়। তো আর বন্যা বলতে এখানকার কিন্তু যে নিচু এলাকাগুলি আছে, তিস্তা তীরবর্তী যে এলাকাগুলি আছে, সেই এলাকাগুলির বাসিন্দারা কিন্তু মূলত পানিবন্দী হয়ে পড়ে, এবং এই যে নিচু জায়গাগুলি আছে সেই জায়গাগুলিতে পানি ঢুকে পড়ার কারণে গত 2 দিন থেকে কিন্তু সেই বাড়িঘরগুলি কিন্তু এবং সেই মানুষজনগুলি কিন্তু আপনার পানিবন্দী হয়ে পড়ে। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই এলাকাগুলিকে ঘিরে কিন্তু বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যে 4 থেকে 5টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায় 2 থেকে 2.5 হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। তো গত কয়েকদিন অব্যাহত পানি বাড়ার কারণে কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি এক ধরনের ঝুঁকিতে রয়েছে, কারণ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি আপনার নদীর তীর ঘেঁষেই বলা যেতে পারে। আর আরেকটি বিষয়, এলাকায় আমি ঘুরেছি, এলাকার লোকজনদের সাথে কথা বলেছি, তারা যেটি অভিযোগ করেছে যে প্রতি বছরই এখানকার পানি উন্নয়ন বোর্ডের যে বরাদ্দটি হয় সেই বরাদ্দটি ঠিকমতো কাজ না হওয়ার কারণেই কিন্তু আসলে এরকম ভয়াবহ ভাঙনের মুখে পড়ে এই এলাকাটি। আরেকটি বিষয় জানেন কি, এবারও কিন্তু এই 30 জুন থেকে এখানকার 10টি প্যাকেজ প্রায় 1000 মিটারের উপরে এই ডানতির রক্ষার বাঁধ নির্মাণ হওয়ার কথা ছিল, সেটি কিন্তু গত 30 জুন শেষ হওয়ার কথা ছিল, সেটিও কিন্তু শেষ করতে পারেনি। এবং অনেক জায়গাতে আমরা দেখেছি যে প্রায় 25% কাজ সম্পন্ন হয়েছে, এবং অনেক জায়গায় ঠিকমতো কাজই সম্পন্ন হয়নি, যে কারণে এই এলাকার যে মানুষ তারা কিন্তু এক ধরনের আতঙ্কে রয়েছে যে গত 2 দিনের মতো যদি আবারও পানি বৃদ্ধিটা অব্যাহত থাকে তাহলে হয়তো ভাঙনের যে অবস্থা সেটি হয়তো গতবারের থেকেও এবারে আরো ভয়াবহ রূপ নিতে পারে। নিশাত, আপনি থাকুন আমাদের সাথে। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস যেটি দেওয়া হয়েছে একটু আগে, সেখানে বলা হয়েছে বৃষ্টিপাতের মাত্রা স্বাভাবিক থাকলেও বিশেষ করে সুরমা, কুশিয়ারা, তিস্তা এবং ব্রহ্মপুত্র অববাহিকায় পানি বেশি হতে পারে, যমুনা অববাহিকায় বৃষ্টিপাত বেশি হতে পারে, সেক্ষেত্রে বন্যা দেখা দিতে পারে। আমরা আবার আসবো আপনার সাথে। আমরা যেতে চাই সিলেটের ফেঞ্চুগঞ্জ। সেখানে আছেন আমাদের সহকর্মী মাইদুল ইসলাম রাসেল। সিলেটের অবস্থা তো 2 দিন ধরে অনেক খারাপ দেখছি। তো এখন কি অবস্থা? সারাদিন কি দেখলেন? ক্ষয়ক্ষতি কেমন হয়েছে বা মানুষের অবস্থা কি?
মুস্তাফিজ আসলে যেমনটি বলছিলেন আসলে ঠিকই সিলেটের অবস্থা আসলে খুবই শোচনীয়। এখানে সিলেটের যে কয়েকটি উপজেলা রয়েছে তার মধ্যে 9টি উপজেলা কিন্তু আক্রান্ত হয়েছে, তার মধ্যে অতিমাত্রায় কিন্তু বন্যা কবলিত হয়েছে 6টি উপজেলা। সেই 6টির মধ্যে আবার বেশি আক্রান্ত হয়েছে এই ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা। কিন্তু আমি এখন ফেঞ্চুগঞ্জের একটি আশ্রয় কেন্দ্রে রয়েছি। এই সিলেটে প্রায় 10টি আশ্রয় কেন্দ্র কিন্তু করা হয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানে সিলেটের বিভাগীয় কমিশনার এসেছিলেন এবং সিলেটের জেলা প্রশাসকও এসেছিলেন। তারা এসে এখানে যারা আশ্রয় দিয়েছেন তাদেরকে সামান্য কিছু ত্রাণ দিয়ে গিয়েছেন এবং তাদেরকে সান্ত্বনা দিয়ে গিয়েছেন যে কয়েকদিন তারা বাড়িতে যেতে পারেন না, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে এখানে থাকার জন্য, এবং সবাইকে কিন্তু সতর্ক করছেন। তাছাড়া আজকে সকাল থেকে কিন্তু এই ফেঞ্চুগঞ্জের বিভিন্ন গ্রামে ঘুরেছি আমরা এবং বিভিন্ন স্থানে গিয়েছি, সব জায়গাতেই কিন্তু খুব দুর্বিষহ অবস্থা। যারা বন্যা কবলিত হয়েছেন তারা কিন্তু সবাই নিজ নিজ বাড়িতে থাকতে পাচ্ছেন না, বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে গেছেন এবং এরকম কয়েকটি আশ্রয় কেন্দ্রে কিন্তু তারা যারা অবস্থান নিয়েছেন। আসলে সবকিছু মিলে সিলেটের অবস্থা আসলে অবনতির দিকে। তবে এই ফেঞ্চুগঞ্জে আমি আজকে সকাল থেকেই ছিলাম। টানা বৃষ্টিপাত হলেও দুপুরের পর থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিপাত হলেও এখন বৃষ্টি বন্ধ রয়েছে। আবহাওয়া অফিস সিলেট থেকে যেটা জানতে পেরেছি, সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আবারও সিলেটের এই বন্যা পরিস্থিতি আরও অবনতি হবে। তাছাড়া সিলেটের কিন্তু অন্যান্য উপজেলাগুলোতেও কিন্তু বন্যা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে কিছুক্ষণ আগে জানতে পেরেছি। মুস্তাফিজ, একটি জিনিস জানিয়ে রাখতে চাই যে সিলেটের কিন্তু 174টি প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু কিছুক্ষণ আগে বিভাগীয় কমিশনার আমাকে যেটি জানিয়েছেন যে এই সিলেটে প্রায় 5 শতাধিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কিন্তু তারা বাধ্য হয়েছেন যে বন্ধ রাখতে। সেটি মূলত বিদ্যালয়ে শুধু পানি উঠে যায় সেই কারণে নয়, তারা বলছেন যে রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ছোট ছোট বাচ্চারা বিদ্যালয়ে যেতে পারছে না, সেই কারণেই আজকে এই স্কুলগুলো বন্ধ রাখতে হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে 127 টন চাল কিন্তু ইতিমধ্যে গত 10 দিনে যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে এবং তারা বিলিও করা হয়েছে। প্রায় 2 লক্ষ আর 3 লক্ষ টাকার মতো এখানে বন্টন করা হয়েছে যারা বন্যায় আক্রান্ত হয়েছেন তাদের পরিবারকে, এবং বারবার বলা হচ্ছে যে আতঙ্কিত না হতে। এবং রাসেল, আমরা একটা বিরতিতে যাব। রাসেল এবং নিশাত, আপনারা দুজনই সঙ্গে থাকুন, আমরা ফিরে এসে আরো কথা বলবো এই বিষয় নিয়ে, বিস্তারিত জানার চেষ্টা করব বন্যা পরিস্থিতির। দর্শক সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ। আপনারা দেখছেন নিউজ ভিজ 24। আমরা কথা বলছিলাম দেশের বন্যা পরিস্থিতি নিয়ে এবং দেশের উত্তর পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলে এরই মধ্যে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে, সেই বিষয় নিয়ে জানতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সিলেট এবং রংপুর থেকে আমাদের সহকর্মীরা। প্রথমে সিলেটে যেতে চাই। রাসেল, আমি যতটুকু জানি আপনার সঙ্গে এখানে উপজেলা চেয়ারম্যান রয়েছেন, আপনি কি তাকে একটু তার কাছ থেকে জানার চেষ্টা করবেন যে এই বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য প্রশাসন কি ধরনের উদ্যোগ নিচ্ছে এবং যারা ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে এবং আরো যারা ক্ষতির সম্মুখীন হতে পারে তাদের জন্য আসলে কি ব্যবস্থা নিচ্ছে তারা? মুস্তাফিজ, আসলে আগে যেটি বলছিলাম যে সিলেটের যে পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে সাধারণ মানুষ বলছেন যে তাদের জন্য এটা মানে পর্যাপ্ত না, তারা আরো চাচ্ছেন। আমার সাথে আপনি ঠিকই বলেছেন, আমার সাথে এখন এখানকার উপজেলা চেয়ারম্যান রয়েছেন। আমি ওনার কাছ থেকে আসলে জানতে চাইবো যে আপনারা এই যারা বন্যা আক্রান্ত যারা রয়েছেন তাদের জন্য আসলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নিয়েছেন আপনারা? বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ইতিমধ্যেই ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে নগদ 2 লক্ষ টাকা বরাদ্দ রেখেছি। যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, আক্রান্ত হয়েছে তাদের জন্য মাননীয় এমপি মহোদয়ের দিক নির্দেশনায় মাননীয় এমপি মহোদয় গতকালকে থেকেই ফেঞ্চুগঞ্জ তিনি প্রতিটি গ্রাম বাজার ঘুরে ঘুরে দেখছেন। আজকে আমাদের সিলেটের বিভাগীয় কমিশনার মহোদয় এসেছেন, জেলা প্রশাসক মহোদয় এসেছেন, এডিসি জেনারেল সহ সিলেটের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে একটি ইউনিয়নে কিছুক্ষণ আগে 5 নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে ত্রাণ বিতরণ করে গেছেন। এর কিছুক্ষণ পূর্বেই আমি আমাদের মাননীয় এমপি মহোদয়ের সাথে উত্তর কুশিয়ারা ইউনিয়নে আমরা কিছুক্ষণ আগে ত্রাণ বিতরণ করে আসছি। আমাদের কাছে ত্রাণ পর্যাপ্ত পরিমাণ রয়েছে, কিন্তু ওই যে রাস্তাঘাটে পানি যোগাযোগ একটু ব্যাহত, আমরা বাড়ি বাড়ি সবার ত্রাণ পৌঁছে দিব। এবং আমরা ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ থেকে এই 2 লক্ষ টাকা রাজস্ব তহবিল থেকে আমরা বরাদ্দ রেখেছি। প্রয়োজন হলে আমরা ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ থেকে আরও বরাদ্দ দেব। আর বিশেষ করে চ্যানেল 24-কে এই সুন্দর উপস্থাপনা করার জন্য
ফেঞ্চুগঞ্জের বন্যা আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ফেঞ্চুগঞ্জ উপজেলাবাসীর পাশে দাঁড়িয়েছেন, আমরাও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকব। মোস্তাফিজ, আপনি শুনছিলেন আসলে যে তারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারা চেষ্টা করে যাচ্ছেন এবং যোগাযোগ বিচ্ছিন্নতার কারণেই মূলত ত্রাণ তৎপরতা চালাতে একটু সমস্যা আসলে হচ্ছে বলে এটাই জানাচ্ছিলেন স্বাভাবিক। মোস্তাফিজ। বন্যা পরিস্থিতি দেখা দিলে সেখানে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়াটাই স্বাভাবিক। সেক্ষেত্রে প্রশাসনের আসলে দায়িত্ব আছে যে দুর্যোগে থাকা মানুষগুলোর কাছে ত্রাণ পৌঁছানো বা সাহায্য পৌঁছানো। আমরা একটু যেতে চাই নিশাতের কাছে, রংপুরের গঙ্গাচড়াতে আছেন। নিশাত, আপনার কাছে জানতে চাইবো যে যেহেতু আবহাওয়ার পূর্বাভাস বলছে যে এই মাসের প্রথমার্ধে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ব্রহ্মপুত্র অববাহিকায়, সেই ক্ষেত্রে উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এবং এখন যে পানির বিপদসীমার যে পর্যায়ে রয়েছে সেটা বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী 4-5 দিনের মধ্যে সেটা বিপদসীমা অতিক্রম করবে। তো প্রশাসন কি ধরনের প্রস্তুতিমূলক ব্যবস্থা নিচ্ছে, আপনি কিছু দেখেছেন কিনা? মুস্তাফিজ, আমি যেহেতু সকাল থেকে এখানে রয়েছি আর তিস্তার পানির বিষয়ে একটু আমি আপনাকে জানিয়ে দিতে চাই। যদিও এখন তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু পানি উন্নয়ন বোর্ড, ডালিয়া পানি উন্নয়ন বোর্ড যেটি আমাদেরকে জানিয়েছে যে রাত 9টার পরে এই পানি কিন্তু আবারও বাড়ার আশঙ্কা করছেন তারা, এবং তারা বলেছেন যে এই পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। আর এখানকার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে আমি কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে আকস্মিক বন্যা কিংবা যে কোনো ক্রাইসিস মোমেন্ট তারা যদি তারা ফেস করতে চান সেই কারণে তাদের যথেষ্ট বালুর বস্তা, তাদের জিও ব্যাগ যেটি সেটি তাদের মজুদ রয়েছে পর্যাপ্ত পরিমাণে। আর একটা হলো যে ব্লক তাদের রয়েছে, যদি কোনো সংকট তৈরি হয় কিংবা বন্যার ভয়াবহতা বাড়ে সেক্ষেত্রে তারা সেগুলি দিয়ে মোকাবেলা করবেন এবং তারা বলছেন যে তারা প্রস্তুত রয়েছেন। তবে মুস্তাফিজ, আমি এখানকার স্থানীয় লোকজনদের সাথে একটু কথা বলি, তারা যেটি বলছেন তারা কিন্তু প্রতিবার এই ভাঙনের শিকার হচ্ছেন। আমি একটু এখানকার স্থানীয় একজন বাসিন্দার সাথে কথা বলবো। তো আপনি তো দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন, তো প্রতি বছরই তো নদী ভাঙছে, তো সেক্ষেত্রে আপনি পানি উন্নয়ন বোর্ডের আসলে তৎপরতা কেমন দেখেন স্থানীয় প্রশাসনের? মূলত বিষয়টা হচ্ছে 20 বৎসরে, গত 20 বৎসরে প্রায় 10 কিলোমিটার নদী ভেঙে আসছে পূর্ব থেকে পশ্চিম দিকে। গত 2001 সালের দিকে এখানে নদী শাসনের একটা ব্যবস্থা হয়েছিল, কিন্তু সেই কাজটা যেভাবে হওয়া দরকার সেভাবে না হওয়ার কারণে 2014-15 2 বৎসরে সমস্ত বাঁধ, কোটি কোটি টাকার বাঁধ ভেস্তে গেছে, ভেঙে গেছে। বর্তমান পর্যায়ে যে কাজগুলো হচ্ছে, নদী শাসনের যে কাজগুলো হচ্ছে, এই কাজের গুণগত মান নিয়ে আমরা প্রশ্ন করছি এবং এই কাজ যথাসময়ে সমাপ্তি যদি না হয় তাহলে আবারও এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হবে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পীরপাড়া, এর পিছনেরটা হচ্ছে হাজিপাড়া, সামনে বাদপাড়া, তার সামনে হচ্ছে পশ্চিম পাড়া। এই পাড়াগুলো একটা করে পাড়া, একটা করে গ্রামের সমান ছিল। এই পাড়াগুলো সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে গেছে, সামান্য অংশ বিশেষ আছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটু দেখলে দেখবেন যে এটারও নিচের ভিত্তি ভেঙে গেছে। অথচ এখানে হাজার হাজার বস্তা আছে, এই বস্তা কোনো কাজে আসতেছে না। সামনে একটা ডিগ্রি মাদ্রাসা, এই ডিগ্রি মাদ্রাসাটাও এই ওয়াবদার অবহেলার কারণে সেটার 18টা রুম ভেঙে গেছে। এখন এই ডিগ্রি মাদ্রাসার লেখাপড়ার বিশাল ক্ষতি হচ্ছে। তো বর্তমান পর্যায়ে আচ্ছা, এই যে গত কয়েকদিন থেকে পানি বাড়ছে, 2-3 দিন থেকে, এতে আপনারা কি ধরনের সমস্যা পড়েছেন? পানি বাড়ার কারণে সামনে যে আমাদের আবাদ, আমাদের সবার মানে বেতন যে ফেলেছে এটার ক্ষতি, আর তাতে আমাদের সামনে যে মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, এলাকাবাসী মানে সবাই ক্ষতির মধ্যে পড়ে গেছে। অনেক বাড়ি ঘরও পানিতে ডুবিয়ে আছে। তো যদি দ্রুত একটু কাজের ব্যবস্থা হয় তাহলে মসজিদ, মাদ্রাসা, যেমন আমার মাদ্রাসার এতিমখানার বাচ্চারা মসজিদে পড়ে আছে ঘর না থাকার কারণে। তো আমরা সরকারকে বলবো যদি উনি যথাসময়ে সঠিকভাবে কাজটা করে দেয় তাহলে আমরা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গোটা এলাকাবাসী তিস্তা নদীর ভাঙন থেকে রক্ষা পাবো। এটা সরকারের কাছে আমাদের আবেদন। ধন্যবাদ আপনাকে মুস্তাফিজ। নিশাত, আপনি যেমনটি শুনলেন যে গত কয়েক বছর থেকে কিন্তু এখানে ভাঙনের শিকার হচ্ছে এখানকার মানুষ। তো তাদের যেটি দাবি যত দ্রুত সম্ভব এই সরকার যেন এটা একটা সঠিক সমাধান করেন এবং বাঁধ নির্মাণের কাজটি যথাসময়ে তিনি সম্পন্ন করেন। রাসেল এবং নিশাত, আপনারা দুজন আমাদের সঙ্গে থাকুন। আমরা একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, বিরতির পরে ফিরে এসে এ বিষয়ে আরো কথা হবে, সঙ্গে থাকুন।
বিরতির পর আবারও আমন্ত্রণ। আপনারা দেখছেন নিউজ ভিউজ 24। আমরা কথা বলছি দেশের বন্যা পরিস্থিতি নিয়ে। আমরা এখন সরাসরি যেতে চাই সিলেটের ফেঞ্চুগঞ্জে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাইদুল ইসলাম রাসেল। রাসেল, আপনার আশেপাশে অনেক মানুষ দেখতে পাচ্ছি, এটা নিশ্চয়ই কোনো আশ্রয় কেন্দ্র। আমরা একটু মানুষের কথা শুনতে চাচ্ছি যে তারা কি ধরনের সমস্যা মোকাবেলা করছেন। মুস্তাফিজ, আসলে আমি এখন যে আশ্রয় কেন্দ্রে এসেছি সেই আশ্রয় কেন্দ্রে আসলে অনেকগুলো পরিবার এখানে আশ্রয় নিয়েছেন। আমি এখন একজন যারা বন্যা কবলিত হয়ে এখানে এসেছেন ওনার সাথে একটু কথা বলবো। আপনি তো এখানে দু একদিন হয় আপনি এসেছেন, আপনার আসলে বাড়িঘরের কি অবস্থা রেখে এসেছেন বা এখানে কোনো সরকারি কোনো সহায়তা পাচ্ছেন কিনা? আদাব, আমরা তো এখন পাইয়াছি, আমরা সরকারি চাউল ডাইল এগুলা পাইয়াছি। এখন তো আমরা বন্যায় আমরা মানে ইয়ে করলাম, বন্যায় আমরা আক্রান্ত করছে, আমরা স্কুলে আসেছি। মুস্তাফিজ, আপনি শুনছিলেন ওনারা বন্যা আক্রান্ত হয়ে এখানে আশ্রয় নিয়েছেন। আমি আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। এখানে বেশ বৃদ্ধা বয়স্ক উনি এসেছেন। উনি এখানে অনেকদিন হয়, 2-3 দিন হয় উনি চলে এসেছেন। আপনি যে এখানে আসছেন, বাড়িঘর তো খালি রেখে এসেছেন বা অনেক কষ্ট করে এসেছেন, সরকারি কোনো সহায়তা পেয়েছেন কিনা? আদাব, আপনি কোনো সরকারি কোনো সহায়তা পেয়েছেন কিনা বা এখানে যে এসেছেন বাড়িঘর রেখে এসেছেন, কি অবস্থা সেগুলো? পানি উঠানো, পানি রাস্তার মধ্যে পানি উঠানো, পানির মধ্যে রাস্তার পানি। সরকারি কোনো ত্রাণ পেয়েছেন কিনা আপনি? না না, আমি কিছু পাইছি না বাবা। আসলে মুস্তাফিজ, আসলে এখানে যারা এসেছেন আসলে খুব অনেকটাই ওনারা আবেগ আক্রান্ত। এখানে বাড়িঘর খালি রেখে এসেছেন, ওনারা কথা বলতে একটু লজ্জা পাচ্ছেন বা অনেকে চাচ্ছেন না আসলে সেভাবে কথা বলতে। সব বিষয়টি আপনি আসলে বুঝতে পারছেন, দুর্বিষহ একটি পরিস্থিতি এখানে উপজেলার। রাসেল, একটা জিনিস জানতে চাইবো যে আশ্রয় কেন্দ্র যেহেতু মানুষ এসছেন এবং এটা শিক্ষা প্রতিষ্ঠানে তারা আশ্রয় নিয়েছেন, তো বাড়িঘর ফেলে এসেছেন, তাদের মালপত্র রেখে এসেছেন, তো আশ্রয় কেন্দ্রে তাদের থাকার জন্য প্রশাসন কোনো ব্যবস্থা করছে কিনা, তাদের খাবার দাবার দিচ্ছে কিনা বা অন্য কোনো যেসব ত্রাণ সহায়তা দরকার এখানে থাকার জন্য, কারণ অনেক মানুষ একসাথে থাকতে হবে, তো সেই দেখভালটা প্রশাসন করছে কিনা? মুস্তাফিজ, সেটাই বলছিলাম আমি যে এখানে যারা এই আশ্রয় কেন্দ্রে যারা এসেছেন তারা কিন্তু সরকারি সহায়তা পাচ্ছেন, কিন্তু সেই তুলনামূলক কম পাচ্ছেন। অন্যান্য সময় যেরকম পেতেন ওনারা, কিছুদিন আগে যে একটা হাওড়ের যে একটা দুর্যোগ গেল সেই সময় তারা যেরকম 38 কেজি চাল পেয়েছেন, 500 টাকা নগদ পেয়েছেন, তারা কিন্তু সেরকম পাচ্ছেন না। সেই বিষয়টা তারা আগেও বলেছেন, এখনো তারা বলছেন। সেই জন্যই তারা বলছেন যে প্রশাসন যাতে বরাদ্দ যাতে আরো বাড়ায়। সিলেটের যে কয়েকটি উপজেলায় এই বন্যা আক্রান্ত হয়েছে, সবগুলিতে তো আর বন্যা হয়নি, 9টি পানিবন্দী 9টি উপজেলা, তার মধ্যে কিন্তু 6টি উপজেলা হচ্ছে বন্যা আক্রান্ত। তার মধ্যে সেই বন্যা আক্রান্ত কিন্তু সবগুলো পরিবার হয়নি। যারা মধ্যবিত্ত বা উচ্চবিত্ত রয়েছেন তারা কিন্তু বাড়িঘর ছেড়ে আসেননি। এখানে যারা এসেছেন তারা কি পরিমাণ, রাসেল আমি জানতে চাচ্ছি যে যে এলাকার কথা বলছেন সেই এলাকায় কি পরিমাণ মানুষ পানিবন্দী আছেন এখন, যাদেরকে আশ্রয় কেন্দ্রে আনা উচিত এবং তাদেরকে নিরাপদে রাখা উচিত, কি পরিমাণ মানুষ পানিবন্দী আছেন? এখানে মুস্তাফিজ, একটি জিনিস আমি আপনাকে পরিষ্কার করা উচিত। এখানে যারা স্থানীয় সমাজকর্মী রয়েছেন বা এনজিও কর্মী রয়েছেন তারা কিন্তু বলছেন সিলেটের 9টি উপজেলায় প্রায় 2 থেকে 2.5 লক্ষ মানুষ পানিবন্দী রয়েছেন, তার মধ্যে প্রায় 1 থেকে 1.5 লক্ষ মানুষ বন্যা আক্রান্ত। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেগুলো স্বীকার করা হচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে 9টি উপজেলা আক্রান্ত হয়েছে, তার মধ্যে 6টি বন্যা কবলিত, কিন্তু সেই 6টির মধ্যে কিন্তু 50,000 মানুষ বন্যা আক্রান্ত হয়েছেন। এই একটা বিভ্রান্তি কিন্তু মানুষের মধ্যে রয়েছে। আর তাছাড়া আমরা কিন্তু অনেক জায়গায় দেখেছি যে লজ্জায় হয়তো অনেকে আশ্রয় কেন্দ্র আসছেন না, কোন আত্মীয়র বাড়িতে চলে গেছেন, কিন্তু ওনার হয়তো সাহায্যের প্রয়োজন, সেটা কিন্তু প্রশাসনও স্বীকার করছেন। মুস্তাফিজ, আর আরেকটি বিষয় যেটা, যেহেতু আবহাওয়ার পূর্বাভাস আজকে বিকেলে দীর্ঘমেয়াদী পূর্বাভাস জুলাই মাসের যেটি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সেখানে বলা হয়েছে এই মাসের প্রথমার্ধে সুরমা, কুশিয়ারা, তিস্তা ও ব্রহ্মপুত্র অববাহিকা সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু বন্যা পরিস্থিতির আরো অবনতি হবে। সেই ক্ষেত্রে স্থানীয় প্রশাসন কোনো অগ্রিম প্রস্তুতি নিয়ে রাখছে কিনা?
জি, আপনি ঠিকই বলেছেন। আমরা সিলেট থেকেও আবহাওয়া অফিস যেটা সিলেটে রয়েছে সেখান থেকেও আমরা একই তথ্য জানতে পেরেছি যে সিলেটের এই অঞ্চল সুরমা কুশিয়ারা সহ যে শাখা নদীগুলো রয়েছে সবগুলোই কিন্তু বিপদসীমার উপর দিয়ে ইতিমধ্যে পানি প্রবাহিত হচ্ছে। তা আরো বাড়তে পারে যদি তারা যেটি ঘোষণা দিয়েছেন আরো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তা যদি সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আসলে বিপদের মাত্রা অনেক বেড়ে যাবে। আর প্রশাসনের পক্ষ থেকে একটু আগেও জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার যিনি এসেছেন তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে সিলেটে যারা বন্যা আক্রান্ত হয়েছেন তাদের যেহেতু একটা জুন মাস নতুন অর্থ বছর শুরু হয়েছে, তাদের হাতে আগের যে ত্রাণ ছিল সেগুলো তারা ইতিমধ্যে বিতরণ করেছেন এবং সরকারের কাছে ইতিমধ্যে 5 লক্ষ মেট্রিক টন চাল এবং 20 লক্ষ করে টাকা তারা নগদ সহায়তা চেয়েছেন এবং সেটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে তারা ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছেন। সেগুলো 2-1 দিনের মধ্যে হয়তো চলে আসবে। তারা বলছেন যে এগুলো দিয়ে আপাতত এই বন্যার ধাক্কাটা তারা সামাল দিতে পারবেন। রাসেল, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমাদের সাথে এর আগে যুক্ত হয়েছিলেন নাজমুল ইসলাম নিশাদ রংপুর থেকে, তাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের শেষ করতে হচ্ছে। রবি থেকে বৃহস্পতি প্রতিদিন সন্ধ্যা 6:30টায় আমাদের এই নিউজ ভিউজ অনুষ্ঠান দেখবেন সেই প্রত্যাশা রেখে, এবং বন্যা কবলিত মানুষদের দুর্দশা যাতে কমে যায় এবং তারা যেন নিরাপদে থাকতে পারেন এবং জানমালের ক্ষয়ক্ষতি থেকে তারা বেঁচে যান সেই প্রত্যাশা রেখে শেষ করছি। ভালো থাকবেন।